আমরা সর্বতোভাবে বিপ্লবোত্তর যে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে সেই অন্তর্বর্তীকালীন সরকারের সফলতা কামনা করি। পাশাপাশি গোড়ায় যে গলদ সেই গলদটুকু আমরা মনে করিয়ে দিতে চাই, অন্তর্বর্তীকালীন সরকার না হয়ে গণঅভ্যুত্থান বা বিপ্লবের পরে জন আকাঙ্ক্ষা ছিল একটি বিপ্লবী জাতীয় সরকার প্রতিষ্ঠা করা, কিন্তু সেই জায়গায় আমরা ভীষণ রকম হতাশ হয়েছি। এখানে জন আকাঙ্ক্ষা পূরণ হয়নি। আজকে আমাদের প্রাণপ্রিয় দেশপ্রেমিক সশস্ত্র বাহিনী থেকে শুরু করে সকল স্টেক হোল্ডার উপলব্ধি করছেন আমাদের গোড়ায় গলদ হয়েছে, আমাদের কি ভুল হয়েছে। এই ভুল সংশোধন করবার এখনও যথেষ্ট সময় রয়েছে বলে আমরা সকলেই মনে করি। বর্তমানে যে জাতীয় এবং আন্তর্জাতিক সংকট রয়েছে, যে রাজনৈতিক সংকট রয়েছে, যে টানপোড়েন রয়েছে, যে বিভাজন রয়েছে, এই বিভাজনকে মোকাবেলা করে রাষ্ট্র সংস্কার করতে হলে, রাষ্ট্রকে এগিয়ে নিতে গেলে, নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে হলে অবশ্যই আমাদেরকে একটি জাতীয় সরকার গঠন করতে হবে এবং এই জাতীয় সরকার গঠনের মধ্য দিয়ে পতিত ফ্যাসিস্ট স্বৈরাচারী সরকারের যে মুজিববাদী সংবিধান, সেই সংবিধানকে অনতিবিলম্বে ছুঁড়ে ফেলে একটি জন আকাঙ্ক্ষার সংবিধান তৈরি করতে হবে। এত শত শত পৃষ্ঠার সংবিধান আমাদের এই রাষ্ট্রে প্রয়োজন নেই। রাষ্ট্রের সংবিধান হবে খুবই ছোট, অল্প কথায় মূল কথা হবে। আর কথায় কথায় আমাদের বিভিন্ন রকম সংস্কার কমিশন গঠন করতে হচ্ছে। এর কারণ হলো আমরা নাগরিকরা, আমরা স্টেক হোল্ডাররা, আমলারা, রাজনীতিবিদরা আমরা দেশের প্রচলিত আইন এবং প্রচলিত সংবিধানের প্রতি আস্থাশীল নই, শ্রদ্ধাশীল নই। আমরা সংবিধানকে মানতে চাই না, আমরা প্রচলিত বিধিবিধানকে মানতে চাই না, আমরা সাম্য, মৈত্রী, সম্প্রীতিকে আমরা কখনোই গ্রাহ্য করতে চাই না। সেজন্যই আমাদের ভেতরের যে দানবীয় শক্তি রয়েছে, আমাদের স্টেক হোল্ডার যারা নাগরিক থেকে শুরু করে রাজনীতিবিদ, প্রত্যেকের মধ্যে যে দানবীয় সত্তা রয়েছে, সেই সত্তাকে আমাদের নিজেদেরকেই দমন করতে হবে। দমন না করলে আমরা একটি সুন্দর রাষ্ট্র গঠন করতে পারবো না, একটি সফল রাষ্ট্র গঠন করতে পারবো না। সেই সাথে আরেকটি বিষয় আপনাদেরকে উল্লেখ করতে চাই, গতকালই নতুন 3 জন মাননীয় উপদেষ্টাকে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদে যুক্ত করা হয়েছে। আমি স্বাগত জানাই। নতুন সদস্য আসবেন, কলেবর বাড়বে, দায়িত্ব বাড়বে, সেটি ঠিকই আছে, কিন্তু আমি দ্বিমত পোষণ করছি যে যাদেরকে এখানে উপদেষ্টা পরিষদ ইনক্লুড করেছে তাদের বিষয়ে। শেখ বশির সাহেব, তিনি আওয়ামী পরিবারের সন্তান, তিনি আওয়ামী সময়ে ভীষণ রকম সুবিধাবাদী একজন ব্যবসায়ী। তার ভাই আওয়ামী লীগের এমপি ছিলেন, তার ভাই শেখ নাসির পাটখাত নিয়ে অনেক ভালো কাজ করলেও তিনি পতিত স্বৈরাচারী শেখ হাসিনার অত্যন্ত ঘনিষ্ঠ জন ছিলেন এবং শেখ বশির তিনি নিজেও পতিত স্বৈরাচারের অত্যন্ত আস্থাভাজন এবং ঘনিষ্ঠজন। সে কারণে তার এই সিলেকশনটা আমি মনে করি সরকারের সঠিক হয়নি। পাশাপাশি আমাদের একজন সজ্জন ব্যক্তি ঠিক আছে, জনপ্রিয় চলচ্চিত্র নির্মাতা, চলচ্চিত্রের নতুন ধারা দিয়েছেন মোস্তফা সরোয়ার ফারুকী। চলচ্চিত্র পর্যন্ত তিনি ঠিক ছিলেন, চলচ্চিত্রের বাইরে যার ন্যূনতম রাজনীতির অভিজ্ঞতা নাই, যার ন্যূনতম রাজপথের অভিজ্ঞতা নাই, যার ন্যূনতম কোনো আন্দোলন সংগ্রামের অংশগ্রহণ বা অবস্থান ছিল না, তাকে হুট করে এই বিপ্লবোত্তর সময়ে, এই উত্তাল সময়ে উত্তাল জনগণের কাঁধের উপর একজন উপদেষ্টা হিসেবে চাপিয়ে দিয়ে এটি সরকার আমি মনে করি আওয়ামী লীগের আরেক অঙ্গকে পুনর্বাসিত করলো, আরেক অঙ্গকে সফল করবার চেষ্টা করলো। আপনারা জানেন, গণমাধ্যম সহ সকলে জানা আছে, এই মোস্তফা সরোয়ার ফারুকী সাহেবের মিসেস, যিনি একজন অভিনেতা, আমি তাকে বলবো, তিশা কিন্তু শেখ হাসিনার অত্যন্ত স্নেহভাজন ছিলেন। শুধু স্নেহভাজনই আমি বলবো না, তিনি কিন্তু শেখ মুজিবের স্ত্রীর চরিত্রে অভিনয় করে শেখ হাসিনার কাছ থেকে বিশেষভাবে রিওয়ার্ডেড হয়েছেন। আজকে দেখেন, এই 2 জন মানুষকে, অত্যন্ত বিতর্কিত, সমালোচিত, লোভী প্রকৃতির মানুষদেরকে যখন আমাদের গণ আকাঙ্ক্ষার সরকারের উপদেষ্টা পরিষদে আনা হয়, তখন আমাদের হৃদয়ে ভীষণ রকম রক্তক্ষরণ হয় এবং আমরা অবচেতন মনেই বলে উঠি, এই সরকার কি তাহলে পতিত স্বৈরাচার শেখ হাসিনার এবং তার দোসরদেরকে পুনর্বাসিত করবার মিশনে নেমেছে, অথবা আমাদের সরকার প্রধান যিনি আছেন, আমাদের সকলের প্রিয় নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবকে কি বিতর্কিত করা হচ্ছে? আরও 2টি বিষয় আমি আপনাদেরকে আজকে এখন কথা বলতে চাই। একটি হলো এলজেডি উপদেষ্টা মহোদয়কে এখান থেকে সরিয়ে বিমান পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া। হাসান আরিফ যুগে যুগে জন্মান না, হাসান আরিফ কালে কালে জন্মাবেন না। বাংলাদেশে আইন অঙ্গন থেকে শুরু করে সফল উপদেষ্টা যদি বলে থাকেন এ পর্যন্ত 111 থেকে এ পর্যন্ত, সেটি হলেন জনাব হাসান আরিফ। এই হাসান আরিফকে
এলজিআরডি মন্ত্রণালয় থেকে সরিয়ে কার স্বার্থে, কার প্রয়োজনে, কাকে খুশি করবার জন্য অন্য মন্ত্রণালয়ে দেওয়া হয়েছে আমি জানি না। আমি প্রশ্ন রাখতে চাই হাসান আরিফের ব্যর্থতা কোথায়, আমি প্রশ্ন রাখতে চাই হাসান আরিফের অযোগ্যতা কোথায়, হাসান আরিফ কোন কারণে, কোন রোশানলের মধ্যে পড়ে অথবা কোন ষড়যন্ত্রের ফাঁদে পড়ে, কবলে পড়ে হাসান আরিফকে এখান থেকে সরানো হয়েছে। আমি এটিকে প্রতিবাদ জানাই। অবশ্যই আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া গণ আন্দোলনের একজন নায়ক। তাকে যে মন্ত্রণালয়গুলো দেওয়া হয়েছিল, যুব এবং শ্রম কর্মসংস্থান, সেগুলো অবশ্যই ঠিক ছিল, কিন্তু এত বড় মন্ত্রণালয় পরিচালনা করবার জন্য আমি মনে করি আমাদের প্রিয় ছোট ভাই আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে আরও বেশি পরিপক্ক হয়ে যদি মন্ত্রণালয়ের দায়িত্ব নিত, এত তাড়াহুড়া না করে, আমি মনে করি সে সফল হতো। তারপরেও সরকার যেটি করেছে, সজীব ভুঁইয়া যেহেতু আমাদের গণঅভ্যুত্থানের নায়ক, অন্যতম নায়ক, সজীব ভুঁইয়া সফল হবেন, তাকে সকলে মিলে আমরা সহযোগিতা করব, সফল হোক, আমি এই প্রত্যাশা করি। সেই সাথে মাহফুজ আলমকে যে উপদেষ্টা পরিষদে নেওয়া হয়েছে, এটি আরও আগে করলেই ভালো হতো। মাহফুজ আলম অত্যন্ত সুযোগ্য, উপদেষ্টা হবার মতো তার যোগ্যতা আছে। তবে আমি মনে করি মাননীয় প্রধান উপদেষ্টা তার পাশ থেকে একজন সুযোগ্য সহকারীকে বোধহয় একটু দূরে সরিয়ে দিলেন, দূরে সরে গেল। এই জায়গাটায় নতুন কাউকে মাহফুজা আলমের মতো আসবে বা অতি শীঘ্রই পাওয়া যাবে, এটি নিয়ে আমার যথেষ্ট শঙ্কা রয়েছে। আমি মাহফুজ আলমের সর্বাঙ্গীন সাফল্য কামনা করি। সে অত্যন্ত মেধাবী এবং সুযোগ্য। সবশেষ বলবো, যুক্ত ফোরামের পক্ষ থেকে আমরা সবসময় একটি জাতীয় সরকারের দাবি জানিয়ে এসেছি। আজকেও গণমাধ্যমের মাধ্যমে এই অন্তর্বর্তীকালীন সরকারের পরিবর্তে অনতিবিলম্বে আগামী ডিসেম্বরের মহান বিজয় দিবসের পূর্বেই একটি বিপ্লবী জাতীয় সরকার গঠন করে সেই জাতীয় সরকারের প্রধান হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব রাষ্ট্রপতির দায়িত্ব নিয়ে একটি ক্যাবিনেট গঠন করবে বলে আমি দাবি জানাচ্ছি এবং আশাবাদ ব্যক্ত করছি।